নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা গল্প নিয়ে এলাম। আজকের গল্প বুদ্ধদেব গুহর লেখা টাটা। এখন সকাল 8:30। হরেনবাবু রোজকার মতো বাইরের ঘরে হাল ফ্যাশনের আসবাবের মধ্যে একমাত্র বেমানান আসবাবের মতো বসে বসে দৈনিক কাগজের বড় হরফে ছাপা প্রথম পাতার নাম থেকে শুরু করে শেষ পাতার প্রিন্টেড অ্যান্ড পাবলিশড বাই পর্যন্ত পড়ছেন। সময় এখন পাথরের মতো ভারী, নড়তে চায় না, চোখেও আর দেখতে চায় না। অনেকই তো দেখল। রুরু, হরেনবাবুর নাতি, সাদা শার্ট আর টাই পরে ইংরেজি মিডিয়াম স্কুলে যাচ্ছে। হরেনবাবু যখন অফিস যেতেন তখনও তার অত তাড়া ও টেনশন ছিল না। 8 বছরের রুরুর জীবনে একটুও অবকাশ নেই। ওদের 8 বছর বয়সে ওরা শিশুই ছিলেন। খেলতেন, দুষ্টুমি করতেন, হুটোপাটি করতেন, গ্রামের মাঠে দৌড়োদৌড়ি করে বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলে ঘরমাক্ত হয়ে বাড়ি ফিরে শাঁখ বাজানো সন্ধেবেলায় পড়তে বসতেন সামনের লণ্ঠন দিয়ে। তারা পিঠোপিঠি এত ভাই বোন ছিলেন যে বাড়িটি ছিল একটি অশান্তি নিকেতন। অথচ সেই আপাত অশান্তির মধ্যেই এক আশ্চর্য শান্তি নিহিত ছিল। অনিয়মানুবর্তিতার মধ্যেই এক অলিখিত নিয়মানুবর্তিতা। ঠাকুমা দিদিমার মুখে মুখে রামায়ণ, মহাভারত, জাতক ইত্যাদি গল্প শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল। তাদের সময় গুড ম্যানার্স আর ব্যাড ম্যানার্সের সীমারেখার দেওয়াল তুলে কাঁটা তারের বেড়া লাগিয়ে শিশুর স্বাভাবিকতাকে আজকের মতো খণ্ডিত, দ্বিধাগ্রস্ত, ওয়াটারটাইট করা ছিল না। তাদের জীবনে প্রাচুর্য ছিল না, কিন্তু সুখ ছিল। এত আরাম ছিল না, কিন্তু আনন্দ ছিল অসীম। রুরু বলল, টাটা দাদু। বলেই বলল, দাদু তোমার লুঙ্গিটা পায়ের কাছে ছিঁড়ে গেছে। রুরুর মা দময়ন্তী তাড়া দিয়ে বলল, কথা পরে হবে, বাবা নেমে গেছেন, ড্রাইভার হর্ন দিচ্ছে। ছোট কথা ঠিক তোমার স্কুলে যাওয়ার সময়। হরেনবাবু নাতির প্রশ্নের উত্তর দিয়ে তার অমূল্য সময়ের অপব্যবহার না করা সত্ত্বেও লজ্জিত হলেন। বোকা বোকা মুখে নাতির দিকে তাকিয়েই টেপড মেসেজের মতো বললেন, টাটা দাদু। দময়ন্তীও তৈরি হয়ে বেরিয়েছে, মার্কেটে কাজ আছে। জয়ন্ত ছেলেকে নামিয়ে, স্ত্রীকে নামিয়ে তারপর অফিস যাবে। মার্কেটে কাজ সেরে ছেলেকে স্কুল থেকে নিয়ে খাওয়ার সময় ফিরে আসবে দময়ন্তী একেবারে। ওরা চলে যেতেই হরেনবাবুর মনে এলো কথাটা, এই টাটা কথাটার মানে কি? ওরা যখন ছোট ছিলেন তখন মা কি বাবাকে প্রণাম করে অথবা কুলুঙ্গির দেবতাকে প্রণাম করে বাড়ির বাইরে বেরোতেন। মা যদি কাজে ব্যস্ত থাকতেন তাহলে নিদেন পক্ষে দূর থেকে হাঁক ছাড়তেন, মা যাচ্ছি। মাও দূর থেকে জবাব দিতেন, যাওয়া নেই বাবা, এসো। কোনো দিন সময় থাকলে কাছে এসে হয়তো আঁচল দিয়ে মুখের ঘাম মুছিয়ে দিতেন, চিবুকে হাত ছোঁয়াতেন। বঙ্গভূমির তখন আঁচল দিয়ে সন্তানের মুখ মোছানোটা অসভ্যতা বলে গণ্য হতো না। যাই হোক, টাটা কথাটার মানেটা যে কি তা তাঁকে জানতেই হবে। পরশু হিতেন ফোন করেছিল, বাতের ব্যথাটা নাকি খুবই বেড়েছে, আকুপাংচার করবে। রাজগিরেও গেছিল গত পুজোর সময়। হিতেনের লাইব্রেরিতে অনেক বইপত্র আছে। একদিন হিতেনের বাড়ি গিয়ে ডিকশনারিগুলো ভালো করে খুঁটিয়ে দেখবে টাটা কথাটার মানে খুঁজে পাওয়া যায় কি না। বেশ আছে হিতেন। রমা গত হয়েছে 5 বছর হলো। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে দিল্লির এক প্রবাসী পরিবারে। জামাই IAS, পাঞ্জাব ক্যাডারের। মেয়ে জামাই ওদের দেখাশোনা করে খুবই। প্রতি পুজোয় ওদের কাছে গিয়ে কাটিয়ে আসেন হিতেন। তবে জামাই এবং নাতি নাতনিরা কেউই বাংলা পড়তে বা লিখতে পারে না। ওরা সকলেই ইংরেজিতেই চিঠি লেখে হিতেনকে, মাই ডিয়ার ড্যাডু ভাই বলে। ওদের দোষ নেই, ওরা তো প্রবাসী। তার কলকাতাবাসী নাতি রুরুও তাই লেখে। হরেনবাবু আজকাল লক্ষ্য করেন যে শিক্ষিত সচ্ছল বাঙালি পরিবারের মাতৃভাষা ইংরেজি। ছেলে জয়ন্ত এবং বৌমা দময়ন্তী প্রতি 4টি কথাতে একটি করে ইংরেজি শব্দ ব্যবহার করে। বোর্ড, হেল, কনফিউজড, ফ্রাস্ট্রেটিং,
রিলিজিয়াসলি, ওয়েল অফ, কুডন্ট, কেয়ারলেস, এরকম হাজার কথা এখন জাস্ট বাংলা হয়ে গেছে। বাংলা সাহিত্যে এখন কোনো কিছুই লেখা হচ্ছে না বলে ওরা ইংরেজি পেপার ব্যাগ ছাড়া কিছুই পড়ে না। হরেনবাবুরা পড়েছিলেন ছাত্রাবস্থায় যে যে কোনো ভাষাই সমৃদ্ধ হয় বিদেশি শব্দ চয়ন করে। আনন্দেরই কথা, বাংলা ভাষা, বাঙালি জাতি এত সমৃদ্ধ হয়েছে এবং হচ্ছে। নিহারবালা এলেন। বাড়িতে বউ ছেলে না থাকলে নিজেরা একটু খোলামেলা বোধ করেন। ছেলের নির্দেশে বিয়ের পরদিন থেকেই দময়ন্তীকে নিহার তুই বলে ডাকেন, বৌমা আর মেয়ে তফাৎ না রাখার কারণে। দময়ন্তীও নিহারকে হরেনবাবুকে বাবা মা এবং তুমি বলেই ডাকে। হরেনবাবু তুই তোকারি না করতে পেরে তুমিতে এসে রফা করেছেন। নিহার এসে এক কাপ চা নিয়ে সোফায় বসলেন। বসতে যেতেই একটু চা চলকে পড়ল সোফার ওপর। হে রে, ভয়ার্ত কণ্ঠে নিহার বললেন। কি হলো বলে মুখের সামনে থেকে কাগজ সরিয়ে হরেনবাবু তাকালেন। সর্বনাশ হয়েছে। দমু 15 দিন হলো নতুন কাভার বানিয়েছে সোফার, পালিশ করিয়েছে ফার্নিচার। এর চেয়ে বড় সর্বনাশের কথা ভাবাই যায় না। সামনে শনিবার রাতে পার্টি আছে, এ বাড়িতে প্রথম পার্টি। জয়ন্তর অফিসের বস এবং কয়েকজন ডিস্টিংগুইশড কাপলসকে বলবে বলে ঠিক করেছে দমুরা। ঠিক এই সময়ই এমন দুর্ঘটনা। নিহার আঁচল দিয়ে তাড়াতাড়ি দাগটা মুছে ফেলার চেষ্টা করলেন, তাতে দাগটা আরও স্পষ্ট হলো। নিহারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। হরেনবাবু দাঁত চিবিয়ে বললেন, যে এমন স্বভাব, কেষ্টর সঙ্গে রান্নাঘরে পা ছড়িয়ে বসে কলাই করা গ্লাসে চা খেলেই তো পারো, দরকার কি মেম সাহেব হওয়ার? ছেলে বউ সাহেব মেম সাহেব বলে কি তুমিও মেম সাহেব বলে? মেম সাহেব কথাটা পুনরাবৃত্তি করতে গিয়ে নিহারের বুক ঠেলে কান্না এলো। চায়ের কাপ সেন্টার টেবিলের কাঁচের ওপর সাবধানে নামিয়ে রেখে আঁচল দিয়ে চোখের কোণ মুছলেন। মুখে কোনো কথা বললেন না। হরেনবাবুর কাগজ পড়া শেষ হলে নিহার বললেন, কি বলবো? কাকে? অন্যমনস্ক গলায় হরেনবাবু বললেন, দমুকে। দাগটা তো উঠবে না। হরেনবাবু এদিক ওদিক চেয়ে নিয়ে ধারে কাছে কেষ্ট আছে কি নেই তা দেখে নিয়ে বললেন, বিড়ালটা আছে না চলে গেছে? বিড়াল? হ্যাঁ হ্যাঁ বিড়াল। ও ও হ্যাঁ আছে আছে, রোজই তো গ্রিলের ফাঁক দিয়ে আসে। কালকে দুপুরবেলায় রান্নাঘরে জিইয়ে রাখা মাগুর মাছ নিয়ে গেছে 2টো। বাঁচা গেছে। দমুকে বলো সোফায় বিড়ালে করেছে। মিথ্যে কথা বলবো? নিহার অসহায়ের মতো বলেন। হ্যাঁ তাই বলবে, তেমন প্রয়োজনে মিথ্যে কথা বলে না কে? নিহার বললেন, ছি। হরেনবাবু স্ত্রীর মুখের দিকে তাকালেন। চুলের সামনের দিকে পাক ধরেছে, তারই মধ্যে এক চিলতে রক্ত নদীর মতো সিঁদুরে সিঁথি জলজল করছে। উঠেও গেছে চুল, কপালে বলি রেখা, চশমার কাঁচের আড়ালে দুটি বড় ক্লান্ত চোখ। সবে রান্নাঘর থেকে এলেন, শাড়িতে হলুদের ছোপ। হরেনবাবু কিছু বলতে গেলেন নিহারকে, কিন্তু কিছু বলার আগে নিহার ঝরঝর করে কেঁদে ফেললেন। হরেনবাবু খবরের কাগজটা ফেলে দিলেন। ভাবলেন নিহারের পাশে গিয়ে বসেন একবার, জড়িয়ে ধরে আদর করে কান্না থামান, অনেক অনেক আগেকার দিনের মতো। কিন্তু উঠতে পারলেন না, স্থির হয়ে বসে রইলেন। দোষ তো তাঁরই। সারা জীবন ধরে ছেলে মেয়ে মানুষ করে সর্বশান্ত হয়ে শেষ বয়সে 700 টাকা পেনশন সম্বল করে বাঁচবেন কী করে? যতদিন কোয়ার্টারে ছিলেন তো ছিলেনই, কিন্তু ওই টাকায় কলকাতা শহরে দুজন মধ্যবিত্ত মানুষের থাকা খাওয়া অসম্ভব। দমু অনেকবারই বলেছে যে শান্তিনিকেতনে ওর বাপের বাড়িতে গিয়ে ওর মা বাবার সঙ্গে নিরিবিলিতে থাকতে, কিন্তু যেতে পারেননি। জীবনে নিজেও কম রোজগারও করেননি, কম খরচও করেননি। টাকার দাম ছিল তখন। তবে শেষ জীবনে ছেলে বউয়ের সংসারে এমন কুকুর বিড়ালের মতো বাঁচা ছাড়া অন্য কোনোভাবে বাঁচার উপায় নেই তাদের। শরীরেও আর জোর নেই যে নতুন কিছু করেন। নিহার চোখ মুছে বললেন, নবনীড়ে গিয়ে থাকবো ভেবেছিলাম। বেশ করেছেন ওরা, জানো, শচীন চৌধুরীর স্ত্রী সীতা চৌধুরী এবং আরও অনেকে মিলে। ওখানে থাকার কথাটা দমুকে বলেও ছিলাম একদিন। দমু বলল, দাঁড়াও, তোমার ছেলেকে এক্ষুনি বলছি। ছি ছি, এ কী কথা মা? এমনি করে কি এমন আইডিয়াল ছেলে বউকে সম্মান দিতে হয়? নবনীড়ের কমিটিতে আমার জানাও আছেন কেউ কেউ। তাঁরা কি ভাববেন জয়ন্ত আর দময়ন্তী নিজেদের মা বাবা শ্বশুর শাশুড়িকে একেবারে ফেলেই দিল? তোমরা কি ডেস্টিটিউটস?
কোনো অন্যায় বা খারাপ ব্যবহার করেছি কি আমরা তোমাদের সঙ্গে? জয়ন্তকে বললে ও কিন্তু একেবারে রাগে হিস্টেরিক হয়ে যাবে। তাই বলছি না এখন। ছি ছি, এমন করে কি ছেলের ব্যবহারের প্রতিদান দিতে হয় মা? হরেনবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তাই বলল তো দমু তোমাকে? নিরুপায় হরেনবাবু নিহারকে ক্ষণিকের জন্য খুশি করার জন্য বললেন, শাড়িটা ছেড়ে নাও, চলো একটু বেরিয়ে আসি। কোথায়? তাছাড়া আমার কত কাজ বাকি আছে এখনও। ছানা কাটাতে হবে, কুটনো কাটা বাকি। দমু নারকেল কুচি দেওয়া মুগের ডাল করতে বলে গেছে। রুরু আর তার মা দুজনেই খুব ভালোবাসে, এখন যাওয়ার উপায় নেই। হরেনবাবু চটে উঠলেন, বললেন, কে কি ভালোবাসে তা তো মুখস্থ। আমি যে কতদিন হলো ভাপা ইলিশ করতে বলেছি, তার কি হলো? বর্ষা তো শেষ হয়ে এলো, আমি বুঝি মানুষ নই? ভাপা ইলিশ? ইলিশ মাছ দমু পছন্দ করে না, বলে তেলওয়ালা মাছ, ফ্যাট আছে, তার উপর দুর্গন্ধ। আগে আগে কখনো ইলিশ রাঁধলে খেয়ে উঠে সাবান দিয়ে হাত ধুয়ে হাতে ওডিকোলন মাখত দমু। ওডিকোলন? সে তো জ্বর হলে জলে গুলিয়ে মাথায় পট্টি দেবার জন্যে। হরেনবাবু বিস্ময়ের সঙ্গে বললেন, তুমি কোন যুগে বাস করো? চান করে উঠে শরীরের নানা জায়গায় ওডিকোলন মাখে দমু। জুতুও মাখে, তবে পেছনে। পেছনে মানে? হরেনবাবু উত্তেজিত হয়ে প্রশ্ন করলেন, পেছনে মানে ছাপুতে? ছাপুতে? আমার ছেলে কিন্তু ছাপুতে কেন? অফিসে অনেকক্ষণ চেয়ারে বসে থাকে বলে পেছনে দাগ হয়ে যায়, দরকচা মেরে যায়। দেখোনি হাসপাতালের রোগীদের ওডিকোলন মাখায় যাতে বেডসোর না হয়, সেজন্য। হরেনবাবু বলেন, তা দেখেছি, কিন্তু সারা জীবন ট্রামের সেকেন্ড ক্লাসে তক্তাতের অফিসের কাঠের চেয়ারে বসে বসে জয়ন্তবাবুর বাবা কেরানি হরেনবাবুর ছাপু যে বেবুনের মতো ছাপুই হয়ে গেল, তা বুঝি আর? বেবুনের ছাপু? বেবুন কি? নিহার অবাক গলায় শুধলেন, তোমাকে নিয়ে আর পারা যায় না, এমন অশিক্ষিত। তোমাদের পুরো পরিবারটাই অশিক্ষিত, কিছুই বলার নেই। এই কথাটি বিয়ের পরে কমপক্ষে 15 লক্ষ বার শুনেছেন নিহার, তাই আর রাগ করলেন না। অনেক বছর হলোই আর করেন না। আবারও প্রশ্ন করলেন, বেবুন কি? চিড়িয়াখানাতে দেখোনি আফ্রিকান বেবুন, মাকাল ফলের মতো লাল টুকটুকে ছাপু? নিহার ওই অবস্থাতেও হেসে উঠলেন পিক করে, বললেন, এমন অসভ্য না, চিরকালের অসভ্য। কালো মোষের মতো চেহারা, তার আবার। এমন সময় কলিং বেল বাজলো। নিহার তাড়াতাড়ি ভেতরে গেলেন, হরেনবাবুও। যতু দমুর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে যে দরজা খুলবে শুধুই কেষ্টর জন্য চাঁদনি থেকে বেয়ারার ইউনিফর্ম আনিয়ে রেখেছে ওরা। বেল বাজলেই তার ছেঁড়া হাফ প্যান্ট ও ঘেমোগেঞ্জির ওপরেই সাদা ধপধপে পোশাক পরে গিয়ে ও দরজা খোলে, স্লিপ এগিয়ে দেয়, বলে, সাহেব মেম সাহেব বাড়ি নেই। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট বড় একটা কেউ আসেও না, ভ্যাগাবানরা ছাড়া না বলে কয়ে কেউ কারো বাড়ি এমনিতেই আসে না। বাইরে কে এলো না এলো তা নিয়ে তাঁদের মাথা ব্যথা নেই, কারণ তাঁদের নিজেদের কাছে এখন আর কেউই আসে না। বন্ধুরা হয় কলকাতা আর নয় পৃথিবী ছেড়েই চলে গেছে। যারা আছে তারা প্রায় সকলেই চলৎশক্তিহীন। একমাত্র হিতেনেরই গাড়ি আছে, তারই কিঞ্চিত মোবিলিটি আছে, কিন্তু সে কখনো আসে না, তাঁরাই যান। নিহার এবং হরেনবাবু ভিতরে চলে গেলেন। কেষ্ট দরজা খুলতে গেল। এই পোশাকে আসলে কেষ্টকে চেনাই যায় না। সেই শনিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি, পথে ঘাটে জল থই থই। যতু আজ নিজে বাজারে গেছে, রাতে অনেকেই খাবে। রুরুকে বাজার ফিরতি দমুর বোনের বাড়িতে নামিয়ে দিয়ে আসবে। আজ রুরুর ছুটি, তাই ডে স্পেন্ড করবে সে মাসির বাড়িতে। রুরুর সামনে মদ খাওয়া দমু পছন্দ করে না, সেটাও একটা কারণ। আজ তো বাড়িতে পার্টি। রুরু যাওয়ার সময় কাছে এসেছিল, বলেছিল, টাটা দাদু ভাই। টাটা দাদু। দমুর সঙ্গে যতু গড়িয়াহাটের দিকে যাচ্ছিল। আজ ড্রাইভারের ছুটি। বললে ডিউটিতে যে থাকে না তা নয়, কিন্তু ওভারটাইম দিতে হয়। নতুন এমডি এক্সিকিউটিভদের এইসব ব্যাপারেও চোখ রাখেন। লোকটা মিন, 100% অনেস্ট, ডুবিয়ে ছেড়ে দেবে সকলকে। তাকে এবং জয়েন্ট এমডিকে খেতে বলেছে যতু, সঙ্গে সাহিত্যিক সুশোভন ঘোষাল, ফিল্ম ডিরেক্টর গজেন চাকি এবং নাট্যকার অনির্বাণ চট্টখণ্ডিকে।
ওর বাড়িতে যে বিখ্যাত লোকেদের আনাগোনা আছে এবং ও যে কোম্পানির কাজ ছাড়াও আরও কিছু জানে এবং ও যে ভার্সেটাইল তা বুঝবেন ওরা। দমু ওর বান্ধবী সুরূপাকেও বলেছে ওর স্বামী অতি সামান্য একটা চাকরি করে, এই পার্টিতে তাকে ডাকা যায় না, কিন্তু সুরূপার রূপ চোখ ধাঁধানো, যে কোনো পুরুষই মূর্ছা যাবে। শরীরের অন্যান্য সমস্ত স্থানে যা যা থাকার তা বিশেষ পরিমাণেই থাকায় তার মস্তিষ্ক ধূসর পদার্থ শূন্য। সে কারণেই মেয়ে হয়েও দমু ওকে ভয় পায় না। এমডির নাকি একটু ছুকছুক রোগ আছে, এমনিতেই জয়ন্ত কিছুতেই কাবু করতে পারছে না এই নতুন এমডিটাকে। যদি দমু সুরূপাকে দিয়ে করতে পারে, দমু যতটুকু জানি সুরূপাকে, তাতে সুরূপা উইল নট সে নো টু এনি গেম। দমু বলল রুরুকে আগে নামিয়ে দাও শেলির বাড়িতে। ঠিক আছে বলে যতু গাড়ি ঘুরিয়ে নিল। কি কি কিনতে হবে লিস্ট করেছো তো? হ্যাঁ হ্যাঁ সব করা আছে, এখন চলো। কিনবো আবার কি? ভেটকি মাছ আর তোপসে মাছ, এছাড়া হুইস্কি জিন, 1 বোতল সিনজনও নিতে হবে, মিসেস সেন খুব ভালোবাসেন। সুরূপার জন্য রাম নিতে হবে। মেয়েরা রাম খায় কখনো শুনিনি, যতু বলল। রাম তো ঘোড়াদের খাওয়ায় রেস শুরু হবার আগে। দমু বলল সে ইজ আ রাইডার। আর খাবার দাবার কি করলে মেনু? তুমিও যেমন। মণিদীপাকে বলে দিয়েছি ক্যালকাটা ক্লাব থেকে ও স্মোক হিলসা আনিয়ে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেবে, পয়সা আমিই দেব। বলে দিয়েছি বিলের অ্যামাউন্টটা সেট করে রাখতে। তোমার এম্বারাসমেন্টের কোনো কারণ নেই। বলি বলল ও ভালো কথা, ক্যালকাটা ক্লাবের মেম্বারশিপের কী করলে? যতু বিরক্তি মাখানো গলায় বলল থামো তো, কাঁঠালতলা টেনিস ক্লাবই এখনও হলো না, অ্যাপ্লিকেশন তো করেই দিয়েছি, করলে কি হবে নাকি? কত বছর হাঁ করে থাকতে হবে এখন? তাছাড়া যদি কখনো হইও তাহলেও কি লেজ গজাবে? দমুটা রাগটা চেপে বলল গ্রেপস আর সাওয়ার তোমায় নিলে তো হবে, সেই জন্যই তো অনির্বাণকে আজকে খেতে বলে দিয়েছি। ওর সঙ্গে অনেক কমিটি মেম্বারের ওঠা বসা আছে। শখের থিয়েটারের অনির্বাণ ওদের অনেক হেল্প টেল্প করে। দেখি, তোমার তো কোনো চেষ্টা নেই কোনো ব্যাপারেই। তুমি গিয়ে ওরা আসার আগে অ্যাম্বার থেকে যা যা বলে দেব তা তা নিয়ে আসবে। বাড়িতে রাঁধবে কে? কেষ্ট না তোমার গেঁয়ো মা? আমি ইকাবনের স্পেশালিস্ট, রান্না আমার জন্য নয়, সবাই সব পারে না। যতুর বিবেকটা এখনও পুরোপুরি ঘুমোয়নি, মাঝে মাঝে মরা সাপের রিফ্লেক্স অ্যাকশানের মতো হঠাৎই চমকে চমকে ওঠে। ও বলল হোয়াট ইজ দিস? আমার মা বাবার সম্বন্ধে এরকম কথা বলবে না। রোজ কার হাতে রান্না খাও? একটা মিনিমাম রেসপেক্ট। ছি। আহা ঢং করো না বলি ভ্রুভঙ্গি করে দমু তাকালো যতুর দিকে, বলল নিজেই সবসময় যাতা বলো না? সাকার্স, ইউজলেস ওল্ড ফুলস, মরলেই বাঁচি, তাহলেই ঘাটশিলার জমিটাতে একটা ছোট্ট বাংলো বানিয়ে ফেলা যায়, বলো না? ঘাটশিলার জমির কথাতে যতুর সম্বিত ফেলল। বলল আর ঘাটশিলা, সে জমি জয় থেকে উইল করে যাবে বাবা, একমাত্র মেয়ে। তুমিও তো একমাত্রই ছেলে। ছাড়ো, তবে এও বলছি তাই যদি করে বাবা, এতই আনগ্রেটফুল হয়, তবে বাবার মৃত্যুর পর মাকে পত্রবার জয়তীর বাড়িতেই পাঠিয়ে দেব। শি কান্ট ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট টু। অঝোরে বৃষ্টি পড়ছিল। হরেনবাবু জানালার কাছে বসেছিলেন। নিহারকে বলেছিলেন আরও 1 কাপ চা দিতে। এখনও কোনো কোনো দিন একটু বিলাসিতা করতে ইচ্ছে করে। অনেক কথা ভাবছিলেন হরেনবাবু, ছোটোবেলার কথা, চাকরিতে ঢোকার দিনের কথা, তার ইংরেজ মালিকের কথা, স্বদেশী আন্দোলন, মাদক বর্জন, খদ্দর পড়া, তার কত মেধাবী বন্ধু জীবনে ভেসে গেছে নোঙর ছেঁড়া নৌকোর মতো এই আন্দোলনে, কতজন প্রাণ দিয়েছে, মান দিয়েছে, মূর্খ চূড়ামণিরা সব। ভাবছিলেন যেদিন দেশ স্বাধীন হলো 1947-এর 15ই আগস্টের কথাও, কত কথা। ইংরেজদের তাড়িয়ে দেবার পর আজকে পুরো দেশটাই ফ্রি স্কুল স্ট্রিটের অ্যাংলো ইন্ডিয়ান কালচারকে বুকে জড়িয়ে ধরল। এর চেয়ে যে খাঁটি ইংরেজ কালচারও অনেক ভালো ছিল। আর বাঙালিদের নিজেদেরও ভালো বলতে কি কিছুই ছিল না। সমস্ত জীবনটাই নিজের চোখের সামনে কেমন লণ্ড ভণ্ড ছিন্ন ভিন্ন হয়ে গেল। ভাবতে ভাবতে উদাস হয়ে গেলেন হরেনবাবু। যতু পড়াশোনায় মেধাবী ছিল, ভালো রেজাল্ট করে ভালো চাকরি পেয়েছিল, কিন্তু মনুষ্যত্ব কি শুধু মেধাবী হয়ে অর্জন করা যায়? ছি ছি, তাঁর ছেলে, নিহারের ছেলে,
ভাবতে পারেন না তিনি, নিরুপায়, অসহায়। তাঁর বা নিহারের কোনো পূর্বপুরুষের চরিত্র এবং স্বভাব বোধহয় এরকম ছিল। একেই বলে জিন, জিনের প্রভাব। এক জীবনের হিসেবে সব কিছু মেলে না। তবু উনি খুবই রিজনেবল। মাঝে মাঝে ভাবেন হয়তো যতুরও একটা পয়েন্ট আছে। হরেনবাবুর বাবা বলতেন, অলওয়েজ ট্রাই টু অ্যাপ্রিসিয়েট দ্য আদার ম্যানস পয়েন্ট অফ ভিউ। চেষ্টা করেন, হরেনবাবু এখনও অ্যাপ্রিসিয়েট করতে চেষ্টা করেন। কিন্তু নিহার ঘরে এলেন, শোবার ঘরে। এ ঘরে নিহার রুরুকে নিয়ে শোন রাতে, হরেনবাবু শোন বসবার ঘরের সোফাতে আর মেঝেতে কেষ্ট। হরেনবাবুর জামা কাপড় ইত্যাদি অবশ্য এই ঘরেই থাকে। নিহারকে বললেন, কি রাঁধছ আজ? যা রাতে বলেছে দমু। ওবেলা ভালো মন্দ আছে, এবেলা খিচুড়ি। আহ, খিচুড়ি? দমুটার বুদ্ধি আছে। আজ তো খিচুড়িরই দিন। কি ডালের খিচুড়ি? মসুর ডালের। তুস, তার চেয়ে মুগের ডালের করো, সোনা মুগের। নারকেল কুচি দিয়ে ভালো করে ঘি ঢেলে আর ডালটা ছাড়বার আগে বেশ ব্রাউন করে ভেজে নেবে, আমার মা যেমন করতেন। নিহার অবাক হয়ে হরেনবাবুর দিকে চেয়ে থাকলেন। তাঁর দৃষ্টিতে একাধারে বেদনা, ক্ষোভ এবং হরেনবাবুর এই খাদ্য রসিকতার প্রতি এক তীব্র ঘৃণা মাখামাখি হয়ে গেল। বললেন, সারা জীবনে অনেকই তো খেলে, অনেক রকম করেই খেলে, জীবের লালসা কি এখনও গেল না? হরেনবাবু একটু রসিকতা করতে চাইলেন, বললেন, হ্যাঁ সবই তো গেছে, এটা না হয় থাকলই, আর কটা দিনই বা। আবার বললেন, তাহলে মুগের ডালই করছো, সোনা মুগের? নিহার উঠে দাঁড়িয়ে নৈর্ব্যক্তিক গলায় বললেন, বাড়ির কর্ত্রী যা রাঁধতে বলেছেন তাই রাঁধতে হবে। তোমার মতো স্বামীর পাল্লায় পড়েছিলাম, তাই মৃত্যুর দিন অবধিও গোলামি করতে হলো। বিয়ের পরদিন থেকে তোমার মায়ের, ছেলের বিয়ের পরদিন থেকে ছেলের বউয়ের। কত তো পরিবার দেখি, সেখানে বাবা মা সত্যিই বাবা মা সম্মান পায়, আর আমরা যেন চাকরঝি। আর ভালো লাগে না গো। চলো আমরা একসঙ্গে যা হোক করে মরি। মরি মানে? মরি? ছি, মরবে কি? আত্মহত্যা করে কাপুরুষেরা। কি আমার বীরপুরুষ? বলেই নিহার খালি কাপটা তুলে নিয়ে চলে গেলেন। না, আত্মহত্যা করবেন কেন? সুখের দিনে ভগবানকে তো ধন্যবাদ দেননি একদিনও। আজ দুঃখের দিনেই বা তাঁকে অভিশাপ দিতে যাবেন কেন? সমস্ত কিছুই প্রি কন্ডিশনড। এই হেনস্থা তাঁর কপালে ছিল বলেই মাথা পেতে নেওয়া উচিত। তবে নিহার যাই বলুক, ওদের কোনো কোনো বন্ধুবান্ধবের অবস্থা ওদের থেকেও খারাপ, তা তিনি নিজে চোখে দেখেছেন। তাদের মাথার উপর তাও তো ছাদ আছে, খিদের সময় খেতে পান। যা সামান্য কাজ তাকে বা নিহারকে করতে হয় সে তো আনন্দেরই কাজ। ছেলে বউয়ের জন্য, নাতির জন্য করা কি করা নাকি? মেয়েরা ইন জেনারেল বড় মিন হয়। এই নিহারই তার মনটাকে আস্তে আস্তে বিষিয়ে দিচ্ছেন ছেলে বউয়ের বিরুদ্ধে। হরেনবাবু ঠিক করলেন, এইসব মন খারাপের কথা ভাবার চেয়ে ভালো খাওয়ার কথা মনে করবেন। এখন মনের খারাপ ভাবটাই চলে যাবে। এমন বর্ষার দিনে মুড়ি তেলে ভাজা অথবা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে মুড়ি ভাজা পেলে কেমন হতো এখন, সঙ্গে আদা দারচিনি দেওয়া গোরখপুরি চা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, নয়তো ওই পুঁই ডাঁটা আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, তেল তেল ঝাল ঝাল। কতদিন খাননি। এবং ইলিশ সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, নয়তো দই ইলিশ, অথবা পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। না না, এমন বর্ষার দিনে সেটা ভালো লাগবে না। তার চেয়ে বরং রাতের বেলা মুগের ডালের ভুনি খিচুড়ি, কিশমিশ বাদাম দিয়ে কষে ঘাঁটি গাওয়া ঘি ঢেলে, সঙ্গে শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজি, ডিম ভাজা, কুমড়ো ভাজা পাতলা করে কেটে, শাপলা ভাজা, তপসি মাছ ভাজা, মৌরলা বা পুঁটি মাছ ভাজা, নয়তো ওই ভেতরটা নরম রাখা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কার পুর দেওয়া অমলেট, আর কড়কড়ে লাল করে আলু ভাজা। হঠাৎই হরেনবাবুর মনে পড়ল কথাটা, টাটা। টাটা কথাটার মানে কি? মানে কি বিদায়? এ কি কাউকে কিছুকে
ছেড়ে যাওয়ার সময়কার সম্ভাষণ, কোনো গভীর ভালো লাগাকে, কোনো বিশ্বাস, জীবনযাত্রা, মূল্যবোধকে বিদায় জানানো শৈশব থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা জীবনের কোনো অবিচ্ছেদ্য অংশকে। রক্তপাতহীন নিঃশব্দ অঙ্গচ্ছেদের যন্ত্রণার শব্দের নামই কি এই টাটা? না, কথাটার মানে হরেনবাবুকে জানতেই হবে। নিহারকে শুধু রসগোল্লার পায়েসই রাঁধতে বলেছিল দমু। নিহারের এই পদটির বিশেষ সুখ্যাতি করে পুত্রবধূ। দুপুরেই রেঁধে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন উনি। বিকেল 4টে নাগাদ নিহার যখন চা করে কেষ্টকে দিয়ে যতু দমুর ঘরে পাঠিয়েছেন, সেই সময় দমু দরজা খুলে চায়ের কাপটা নিয়ে বাইরে এসে একেবারে নিহারের সঙ্গে খাওয়ার টেবিলে বসল। এমন সুমতি সচরাচর হয় না দমুর। সে দুপুরে না বেরোলে এই সময় ঘরে শুয়ে শুয়ে ইংরেজি বই পড়ে। বাংলা বই ওর দু চোখের বিষ। ও বলে বাংলা ভাষার কিছুই লেখা হয়নি গত 30 বছরে, হচ্ছেও না, যত সব ট্র্যাশ। রুরুকেও বাংলা বই বিশেষ পড়তে দেয় না, বাড়িতেও ওর সঙ্গে ইংরেজিতেই কথা বলে। নিহার নেহাত ইংরেজি বলতে পারেন না, তাই আজকাল পাড়ায় পাড়ায় বাংলা বইয়ের লাইব্রেরিও নেই আগেকার মতো, যে কোনো বই আনিয়ে পড়বেন। তবে নাতির পাল্লায় পড়ে একটা ইংরেজি কথা মেম সাহেবদের মতোই বলতে হয় তাকে। রুরু স্কুল থেকে এসে দরজায় বেল দিলে নিহারি গিয়ে খোলেন। সময়টা জানা আছে তার, ওই সময় অন্য কেউ আসেও না। উনি গিয়ে ওকে খেতে টেতে দেন। দরজা খুলে রুরু বলে, হাই দিদা। জবাবে নিহারকেও হাই বলতে হয়, না হলে নাতি ছাড়ে না, বলিয়েই ছাড়ে। নিহার বলে, হাই রুরু, বলেই দিদা আর নাতি দুজনে হেসে ওঠেন একসঙ্গে। রুরুটাই একমাত্র খুশির হাওয়া এই দমবন্ধ বাড়িতে। শিশুরা ভগবানের মতো, ওদের মনে কোনো কালিমা থাকে না। ওরা কাউকে আঘাত দিতে জানে না, শুধুই ভালোবাসতে জানে। দমু চায়ে চুমুক দিতে দিতে বলল, দেখো মা, আজ তোমার রসগোল্লার পায়েসের কী সুখ্যাতি হয়। সকলে সবচেয়ে ভালো বলবে তোমার রান্নাকেই। নিহারের এসব শোনা অভ্যেস নেই। উনি বুঝলেন এরপরই কোনো অনুরোধ বা আদেশ আসবে দমুর কাছ থেকে। দমু বলল, ও বলছিল যে তোমরা, মানে তুমি আর বাবা, আজ 9টার শোতে সিনেমা দেখে এসো। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস হচ্ছে। ও বলেই দিয়েছে কারখানার একজন মেকানিক টিকিট কেটে দিয়ে যাবে একটু পরেই। তবে তোমরা ওই বিকেল 5টা নাগাদই বেরিয়ে পড়ো দুজনে। বেরিয়ে টেরিয়ে পার্ক স্ট্রিটে চাইনিজ খেয়ে নিয়ে চলে যাও সিনেমাতে। নিহার অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন, তারপর কিছুই বুঝতে পারলেন না। রেস্তোরাঁতে গিয়ে চাইনিজ খাননি তা নয়, কিন্তু ওরা দুজনে একা একা, তাছাড়া 9টার শোতে ইংরেজি ছবি। দমু বলল, বাবাকেও বলি এসো মা, তোমরা তৈরি হয়ে নাও। এরপর বাড়িতে নানান রকম লোক, নানা ঝামেলা, তোমাদের ভালোও লাগবে না থাকতে। দেখো না, রুরুকেও পাঠিয়ে দিলাম। নিহার একটু কাশলেন, বললেন, হ্যাঁ সেজন্য নয়, তোর বাবার চোখের ছানি তো প্রায় পেকে এসেছে। রাতে যে উনি কিছুই দেখেন না, তাছাড়া কিছু নেই। তোমার ছেলে ট্যাক্সি ভাড়া টাকা সব দিয়ে দেবে, তোমাদের কোনো অসুবিধেই হবে না। গাড়িটা তো আর ছাড়তে পারবে না, গাড়ির অনেক কাজ। নিহার কথার মধ্যে কথা বললেন, না তাছাড়া তোর বাবার পেটটা বেশ নরম হয়েছে দুপুরে খিচুড়ি খেয়ে। স্বভাব তো জানিস, কোনো সংযম নেই, এত বেশি খেলেন। দমু মনে মনে বলল, বেশি খাওয়ার কথা আর বলতে হবে না। দুধটা, খইটা, গুড়টা, এটা ওটা তো আছেই, তারপর কোয়ান্টিটি। বাড়ি শুধু সকলে যা না খায় উনি একাই তাই খান। সংসার যে চালায় সেই জানে। মুখে বলল, বাবার পেট কি খুব বেশি আপসেট করেছে? হ্যাঁ, তা খাবার পর থেকে 4 তো গেছেনি। দমুকে বেশ চিন্তান্বিত দেখালো। বলল, দাঁড়াও তোমার ছেলেকে বলে আসি। প্রবলেম হবে, রিয়েল প্রবলেম। চায়ের কাপ হাতে নিয়ে দমু শোবার ঘরে উঠে গেল। একটু পরে গেঞ্জি পাজামা পরে যতু বেরিয়ে এসে নিহারকে বলল, বাবার কখনো আক্কেল হবে না, একটা দিনের তো ব্যাপার, ঠিক এই দিনটাতেই যত ঝামেলা বাঁধালো, আমার কিছু ভালো লাগে না। চেঁচেমেচি শুনে হরেনবাবু ধুতিটা বাঁধতে বাঁধতে উঠে এলেন। বললেন, কী হলো রে যতু, কী হয়েছে?
না, তোমাদের জন্য সিনেমার টিকিট কেটে চাইনিজ খাওয়ার ব্যবস্থা করে এখন শুনি তুমি পেট আপসেট করে বসে আছো। হরেনবাবু কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করে নিলেন। বললেন, আগে জানলে আমরাও হিতেনের বাড়ি চলে যেতাম, আজ না হয় সেখানে থেকেও আসতে পারতাম। আগে তো বলিসনি। আমার শরীরটা যে সত্যিই বড় খারাপ করেছে রে। দমু শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে সব শুনল এবং যখন বুঝল যে হরেনবাবুর পক্ষে সত্যিই যাওয়া সম্ভব নয়, তখন আবার ঘরের ভিতরে চলে গেল। হরেনবাবুও বাথরুমে গেলেন। হরেনবাবু যখন বেরোলেন তখন দমু একটা পাট ভাঙা পায়জামা নিয়ে এসে হরেনবাবুর সামনে দাঁড়ালো। বলল, দেখো তো বাবা, এটা তোমার হয় নাকি? বাবা শান্তিনিকেতন থেকে গতবার এসে ভুলে ফেলে গেছিল। হরেনবাবু অবাক চোখে তাকিয়ে রইলেন দমুর দিকে। কি হবে মা? যতু বলল, এটা তোমার হয় কি না পরে দেখো। 10 জন গণ্যমান্য লোকের সামনে তো আর লুঙ্গি পরে ঘুরতে পারবে না। অসহায় গলায় হরেনবাবু বললেন, আমি পারি না রে যতু, পায়জামা পরলে আমার দম বন্ধ লাগে। তোর মা কত রাগ করেছে বিয়ের পর পর, বলেছে অসভ্যর মতো লাগে। কিন্তু যার যা অভ্যেস, কোনো দিন পারিনি, পারবও না। তাছাড়া বারবার বাথরুম যেতে। দমু বিরক্তির সঙ্গে বলল, ফার্স্ট ক্লাস। তারপর কেষ্টকে ডেকে ডিসপেন্সারিতে ওষুধ আনতে পাঠিয়ে বসবার ঘরে মার্কেট থেকে আনা ফুল নিয়ে বসে ফুল সাজাতে বসলো বিভিন্ন ফুলদানিতে। রাগচাপা গলায় কেষ্টকে বলল, তাড়াতাড়ি আসবি, অনেক কাজ আছে। নিহার যতুকে বললেন, গণ্যমান্য লোকেদের সামনে আমরা বেরোবই বা কেন রে? ঘরের মধ্যে বসে থাকলেই হবে। ঘরে বসে কি বোবা হয়ে থাকবে? ঘরে থাকলে অতিথিরা জিজ্ঞেস করবে না ওরা কারা? আর জিজ্ঞেস করলে তখন তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিতেই হবে। যারা আলাপ করবার যোগ্য নয় তাদের সঙ্গে আলাপ করাবেই বা কেন? যোগ্য মা বাবা হলে না হয় কথা ছিল। নিহার বাজ থেকে বললেন। যতু বলল, মা, এটা কোনো মান অভিমানের ব্যাপার নয়। বাড়িতে পার্টি হবে, যারা আসবেন তারা মেয়ে পুরুষ সকলেই মদ খাবেন। উপরতলের লোকেরা তাই খায়। এ তো আর আমাদের ভূতি সরকার বাইলেনের বাড়ি নয়। আমিও কেরানিগিরি করি না, তোমাদের বোঝাবো কী করে? এটা রেওয়াজ নয়। বাড়িতে পার্টি হলে তোমরা থাকলে তোমাদেরই অসুবিধা। নাচবে, গাইবে, হই হল্লা হবে। পার্টি হলে বুড়ো বুড়ি আর বাচ্চাদের থাকতে নেই। অসুবিধে তা যদি সকালে বলতিস তাহলে কত জায়গায় তো যেতে পারতাম। রাস্তায় জল জমেছে, তোর বাবা চোখে দেখেন না রাতে, তারপর শরীর খারাপ। ইস, তোদের কী বিপদেই ফেললাম বলতো। দমু পরিবেশটা হালকা করার জন্য যতুকে বলল, অত টেন্স হচ্ছ কেন? বাবার শরীর খারাপ হবে এ তো আর তুমি জানতে না। যতু রেগে বলল, তুমি তো মাকে দিয়ে রসগোল্লার পায়েস রাখবার জন্য মাকে আটকে রাখলে। মা বাবা বিন্দু পিসিমার বাড়ি সকালেই চলে যেতে পারতো, ওদের কি দোষ? নিহার বলল, দোষ গুণের কথা হচ্ছে না। আমরা এমন করে থাকবো দেখিস, কেউ বুঝতেও পারবে না যে আমরা আছি। কেউ বুঝতে পারবে না। না থাকার মতোই থাকবো, মাত্র কয়েকটা তো ঘন্টা। দমু বলল, কারও কোনো দোষ নেই মা, সবই আমার দোষ। তোমার ছেলের অফিসের বড় সাহেবরা এসে ড্রিঙ্ক করে খেয়ে নেচে গিয়ে তোমার ছেলের প্রমোশনের রাস্তা পাকা করবেন, তাই এই চেষ্টা করছি। এটাই আমার অপরাধ। নিহার বললেন, দমু, আবার ওসব কথা কেন? থাক না, দোষ তো আমাদেরই। সত্যি এমন বেয়াক্কেলে বাবা মা নিয়ে যে কত রকমের ফ্যাসাদেই আজকাল পড়তে হয় তোদের, বুঝি। যতু পায়জামা গুটিয়ে গাড়ির কাঁচ মোছা হলুদ কাপড় বের করে নানা সাইজের কাঁচের গ্লাস মুছতে লাগলো। বসার ঘরের একটা কোণাতে বার সেট আপ করতে লাগলো। ড্রাইভার ক্রেতে করে সোডা আর কাম্পাকোলা, লিমকা, ফান্টা এসব এনে নামিয়ে রেখে কেষ্টর সঙ্গে সব ফ্রিজে ঢোকাতে লাগলো। দমুর ফুল সাজানো হলে সে বলল, আমি এবার গাটা ধুয়ে নেব, নাকি তুমি যাবে? তুমিই যাও। এয়ার কন্ডিশন ঘর থাকে তাহলে চান করে এত ঘামতে হয় না, সেসব তো আর নেই। আমি পরে যাব, তুমি করে নাও। নিহারের দিকে ফিরে বলল, জানো তো মা, তোমার ছেলের প্রমোশন হলে বিরাট ফ্ল্যাট পাবো এবারে। 3টে এয়ার কন্ডিশন বেডরুম, কুক। তবে একটা মুশকিল হবে, কোম্পানির ফ্ল্যাটে মা বাবাকে থাকতে দেবে না। দেবে না? আতঙ্কিত গলায় বললেন নিহার। কেন দেবে না? কোম্পানির ফ্ল্যাটে কোম্পানি থেকে এন্টারটেইন করার খরচা দেবে। কত রকম লোক আসবে, পার্টি লেগেই থাকবে, সেই সব কারণেই এমন নিয়মকানুন।
আর রুরু, রুরুর কি হবে? রুরুকে ডুন স্কুলে কি আজমেরে পাঠিয়ে দেব? বাবা মায়ের আদরে আদরে সব স্পয়েলড হয়ে যায়। মানুষ হতে হবে তো, বাঙালি হয়ে থাকলে তো আর হবে না। রবীন্দ্রনাথের কবিতা পড়নি ছোটবেলায়? রেখেছ বাঙালি করে মানুষ করনি, 7 কোটি সন্তানেরই হে মুগ্ধ জননী। একেই বলে জিনিয়াস। সে কবে বলে গেছেন কথাটা, আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাঞ্জাবিতে দেখো না কি স্মার্ট, কি ডেয়ারিং। মারোয়ারিরাও আজকাল খুব মডার্ন হয়ে উঠেছে, আগের মতো আর নেই। নতুন যুগ এসেছে মা, এখন অনেক প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক হতে হবে। নিহার শেষ কথা দুটোর মানে বুঝলেন না। যতুর যখন উন্নতি হবে তখন আমাদের কি হবে দমু? দমু হাসল, বলল, ছেলের উন্নতির কথায় কোনো মায়ের মুখ শুকোয় এমনটি আর দেখিনি। না বলে বলল, অবনতি হবে। কেষ্ট ফিরল ওষুধ নিয়ে। নিহার ওষুধ খাওয়াতে গেলেন হরেনবাবুকে। হরেনবাবু খুব ঘামছিলেন। এত ঘামছো কেন? আজ তো গরম একেবারেই নেই, বরং ঠান্ডা লাগছে আমার। হরেনবাবু একসময়ের দুর্দণ্ড প্রতাপ হরেন্দ্রনাথ, মিচিগান অ্যান্ড ম্যাকাইভারের টি ডিপার্টমেন্টের ছোটোবাবু, একেবারে ভয়ার্ত কেঁচোর মতো বললেন, জানি না নিহার, আমার না বুকের কাছে বড় যন্ত্রণা হচ্ছে, বাঁ দিকে। হ্যাঁ, সে কি যতুকে বলি? না না, তুমি কি পাগল হলে? এই সময় ও সব ঠিক হয়ে যাবে। বাড়িতে লেবু থাকলে একটু লেবু নুন দিয়ে শরবত করে দাও তো। নিহা শরবত করার জন্য ফ্রিজ থেকে লেবু বার করতে গেলেন। দমু বলল, দেখো মা, লেবু নষ্ট করো না, অনেকেই জিন খাবে লেবু দিয়ে। লাইম জুস করিয়ালে অনেকের আবার অম্বল হয় তো। জিন? জিন কিরে দমু? জিন পড়ি? দমু অশিক্ষিত শাশুড়ির অজ্ঞতায় হেসে গড়িয়ে পড়ল। বলল, সে জিন নয় মা, এ অন্য জিন। তোমাকে নিয়ে আর পারি না। 6:30 বেজে যেতেই বাড়িতে টেনশন বাড়তে লাগলো। কেষ্ট উর্দি টুর্দি পরে সাহেব হয়ে গেল, সব কটা আলো জ্বালানো হলো। 6:45 সময় দমুও রেডি। দারুণ এক জমকালো সম্বলপুরি সিল্ক পরেছে দমু। এমন একটা শাড়ির খুব শখ ছিল নিহারের যৌবনে। অনেক শখে অপূর্ণ থেকেছে, তার মধ্যে এও একটা। 7টা বাজতেই নিহারকে ঘরে ঢুকিয়ে দিল যতু। মুখ ঢুকিয়ে জিজ্ঞেস করলো, কি বাবা, তুমি যে একবার শুয়ে পড়লে? এই বয়সে কেন যে লোভীর মতো খাও এক গাদা। ফুড হ্যাবিটস চেঞ্জ না করলে না এই বাঙালি জাতের কিচ্ছু হবে না। ঘরের মধ্যে অন্ধকার, কিন্তু ঘরের বাইরে বসবার ঘরে এখন অনেক আলো। আলো ঝলমল করছে। স্টেরিওতে ইংরেজি কি সব গান চাপালো ওরা। নিহার ফিসফিস করে বলল, কেমন লাগছে এখন বুকের ব্যথাটা? ফার্স্ট ক্লাস আছি, হরেনবাবু বললেন, এবং সঙ্গে সঙ্গে দরজা একটু ফাঁক হয়েছে দেখতে পেয়ে যতু প্রায় ছুটে এসে বাইরে থেকে হুড়কোটা তুলে দিতে দিতে মিথ্যে রাগের গলায় দমুকে বলল, আশ্চর্য, কুকুরটাকে ঢুকিয়ে রেখেছ, দরজা বন্ধ করনি? বাইরে থেকে হুড়কো বন্ধ অন্ধকার ঘরে বন্দি অভিশপ্তা গর্ভধারিণী অবিশ্বাসে আঘাতে নিথর হয়ে তাঁর স্বয়ম্ভু সন্তানের মঙ্গল কামনায় নিঃশব্দ নিশ্চল হয়ে রইলেন। চারদিকে চাপচাপ অন্ধকার। অন্ধকারে সময়ও নড়ে না, টেবিল ঘড়িটা শুধু টিকটিক করছিল। নিহার হরেনবাবুর কাছে এলেন, পাশে বসলেন। গায়ে হাত দিয়ে দেখলেন হরেনবাবু খুবই ঘামছেন। ফিসফিস করে তাঁর কানের কাছে মুখ নিয়ে নিহার শুধালেন, এখন কেমন লাগছে? গলা দিয়ে একটা ঘড়ঘড়ে আওয়াজ বেরুলো। তারপরে খুবই কষ্টের সঙ্গে বললেন, চমৎকার নীরু, চমৎকার। অনেক অনেক বছর পর নিহার তার নিজের চিবুকটি বড় সোহাগে, বড় দুঃখে, বড় গভীর প্রেমে তাঁর স্বামীর ঘাম ভেজা বুকের উপর ছুঁয়ে ডুকরে কেঁদে উঠলেন। কেঁদে উঠেই 2 হাতে নিজের কণ্ঠরোধ করলেন। অনেকক্ষণ সময় কেটে গেল। সময়কে হুড়কো বন্ধ করে রাখা যায় না কোনো ঘরেই, তার চলা অবিরত, অবাধ। বাইরের বসবার ঘরে বোধহয় আলো একেবারেই কমিয়ে দেওয়া হয়েছিল।
একদল মডার্ন, প্র্যাকটিক্যাল, প্র্যাগম্যাটিক মানুষ হওয়া বাঙালি খুব জোরে ইংরেজি গান বাজিয়ে এদেশ থেকে যারা ইংরেজদের বিতাড়িত করেছিল একদিন নিজেদের চারিত্রিক দৃঢ়তায় তাদেরই ন্যাক্কারজনক প্রেতাত্মাদের মতো কোমরে কোমর জড়িয়ে নাচানাচি করছিল। হঠাৎ বাজনা থামিয়ে কে যেন গান ধরল, ও সারা সারা, হোয়াট এভার উইল বি উইল বি। সকলে গলা মিলিয়ে উঠল, হোয়াট এভার উইল বি উইল বি। হরেনবাবু ততক্ষণে এক স্বপ্নময় আলোর দেশে পৌঁছে গেছেন। সেখানে সবে বৃষ্টি থেমেছে। বৃষ্টি ভেজা বাদামি সাদা দল ছাড়া বক ডানা ছাড়ছে হরিসভার পুকুর পাড়ের পাশের জারুল গাছের নরম সবুজ ডালে বসে। বাতাবি ফুলের গন্ধের সঙ্গে বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ মিশে গেছে। সন্ধে হয়ে যাবে একটু পরেই। তিস্তা থেকে আসা ঘোঘট নদীর ক্যানালের পাশের চাপচাপ সবুজ ঘাসের মাঠ পেরিয়ে দূরের দুগ্ধ ফেননিভ মেঘপুঞ্জ ছাড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সিঁদুরে রেখা ঝিলিক মারছে উত্তরের দিগন্তে। ফুলমণি গরু ডেকে উঠল হাম্বা করে। বিদায়ের নীরব সুর পাচ্ছে সমস্ত বিধুর প্রকৃতিতে। শহরের হাটে দুধ বিক্রি করে কমলা রঙা হালকা রোদের চাদর গায়ে জড়িয়ে আসন্ন সন্ধ্যার ভয়ে ভীত দুটি মুসলমান ছেলে জীবনদায়ী দুধ ফুরোনো কালো মাটির হাঁড়ি বাজিয়ে দিনান্ত বেলার গান গাইতে গাইতে দ্রুত ত্রস্ত পায়ে চলে যাচ্ছে বাঁশবন আর বেতঝাড়ের পাশে সিঁদুর লাল আঁকা বাঁকা পথে, যেদিকে শঙ্কামারির শ্মশান। শুনছিলেন বুদ্ধদেব গুহর এক অনবদ্য গল্প টাটা। এক মারাত্মক নামকরণের মধ্যে দিয়ে শেষবেলাকার এক বিষাদময় চিত্র, এক মন খারাপ করা যাপন তুলে ধরেছেন। কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন। আর এরকম আরও নানান গল্প পাঠ আবৃত্তি শ্রুতি নাটক শোনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।